হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো তোমরা আগের দিন সিনথেসিসের পার্টিসিপল দিয়ে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে জয়েন করতে পারি আর ইনফিনিটিভ দিয়ে কিভাবে করতে পারি সেটা শিখেছো, তাই তো? তো আমি বলেছিলাম বাকিগুলো আমি পরের ক্লাসে নেব। তো আশা করি এগুলো বুঝে গেছো তোমরা। তো এবার আমরা যাচ্ছি কিভাবে আমরা একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করতে পারি। ঠিক আছে, এবার তাহলে অ্যাডভার্ব প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাডভার্বটা কি, তাই তো, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি। এবার অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে যে একটা ভার্বকে, যে একটা অ্যাডজেক্টিভকে বা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, সেটাই হচ্ছে কি একটা অ্যাডভার্ব, তাই তো। এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি তাহলে? এবার এই অ্যাডভার্ব যেমনভাবে কাজ করে ঠিক একইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজও কাজ করে। শুধু অ্যাডভার্ব কি একটা ওয়ার্ড হয় আর ফ্রেজ হবে গ্রুপ অফ ওয়ার্ডস। বাকি অ্যাডভার্বের যা ফাংশন, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ফাংশনও কিন্তু সেম। ক্লিয়ার? এবার তাহলে কিভাবে জয়েন করব? এবার সেন্টেন্সগুলো আমরা পড়ে নিই। সেন্টেন্সগুলো পড়লেই আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সগুলোকে কিভাবে আলাদা করা হয়েছে। আমরা খুব সহজেই সেটাকে জয়েন করতে পারি। যেমন কি আছে, হি পাস্ট দ্য এক্সাম। তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, মানে এটা তাহলে একটা কি একটা সিম্পল সেন্টেন্স, মানে একটা ফাইনাইট ভার্ব আছে। সেমভাবে একটা সাবজেক্ট এবং একটা ভার্বের কম্বিনেশন আছে, তার মানে এটা আরেকটা সিম্পল সেন্টেন্স। এবার এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব, তাই তো। তাহলে কি আছে, হি পাস্ট দ্য এক্সাম, ইট ওয়াজ ভেরি ফরচুনেট। তাহলে এটা ফরচুনেট লেখা আছে, আমরা কি বলতে পারি ফরচুনেটকে অ্যাডভার্বে? ফরচুনেটলি বললে কিন্তু এই পুরো সেন্টেন্সটা ইট ওয়াজ ভেরি ফরচুনেট, এই কথাটার পরিবর্তে কি আমরা ফরচুনেটলি কথাটা দিলেই কিন্তু এই পুরো কথাটার মানে ওই একটা কথাতেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এবার ফরচুনেটলি কথাটা কি? ফরচুনেটলি কথাটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই না? তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে ফরচুনেটলি হি পাস্ট দ্য এক্সাম। তাহলে এই পুরো বাক্যটাকে আমরা একটা ওয়ার্ডে নিয়ে এলাম এবং তাহলে এখানে পড়ে থাকলো একটা সাবজেক্ট এবং একটা ভার্বের কম্বিনেশন। তাহলে এটাও সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবার যখনই পরীক্ষাতে এরকম সিনথেসিস আসবে তখনই আমাদের প্রথমে সেন্টেন্সগুলোকে বারবার পড়ে নিতে হবে যে আমরা কিভাবে করতে পারি। এই যে আমি নিয়মগুলো বললাম, যে এখানে নিয়মগুলো প্রত্যেকটা করাবো, পার্টিসিপল, ইনফিনিটিভ, অ্যাডভার্ব, জেরান্ট, যেগুলো দিয়ে করা যায় সিম্পলিফাই, সেই প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা ট্রাই করে নেব, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা সঠিক আনসারটা করতে পারবো। এবার কি আছে, হি রিটার্নড হোম, ইট ওয়াজ ইভিনিং অ্যাট দ্য টাইম। তাহলে কি? তাহলে দেখো, এই যে হি রিটার্ন হোম, এটা একটা সিম্পল সেন্টেন্স আর এই পার্টটা একটা সিম্পল সেন্টেন্স। এবার ইট ওয়াজ ইভিনিং অ্যাট দ্য টাইম, এটা আমরা একটা বাক্য পেলাম, তাই তো, মানে একটা সিম্পল সেন্টেন্স পেলাম। এবার এই কথাটাকে কিন্তু আমরা খুব সংক্ষেপে লিখতে পারি, যেটা একটা ফ্রেজ হবে। ফ্রেজ মানে কি? ফ্রেজের মধ্যে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু তাতে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন থাকবে না, শুধু গ্রুপ অফ ওয়ার্ডস হবে। তো সেরকম যদি আমরা ফ্রেজটাকে আনি, সেখানে তো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকছে না, তার মানে কি? তাহলে তো সেটা সেন্টেন্স তো মানে সিম্পল সেন্টেন্স তো হচ্ছে না। তাহলে আমরা কি করব, মানে একটাই ফাইনাইট ভার্ব তাহলে আলটিমেটলি থাকছে, হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। এই যে ইন দ্য ইভিনিংটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই পুরো কথাটাকে আমরা এই শর্ট ফর্মে লিখতে পারলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজের দ্বারা। তাহলে হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। এবার ইন দ্য ইভিনিংয়ের মধ্যে দেখো সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশনও থাকলো না, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু ছিল, ইট ছিল সাবজেক্ট এবং ওয়াজ ছিল ভার্ব। তাহলে সেটা কিন্তু তখন সিম্পল সেন্টেন্স হয়ে গেল দুটো, বা দুটো ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে, এখানে একটা এখানে একটা। এবার এই দুটোকে আমরা একটা ফাইনাইট ভার্বে পরিণত করলাম, কি শুধু হি এবং রিটার্ন থাকলো, আর এটাকে আমরা ফ্রেজে পরিণত করে দিলাম। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারাও জয়েন করতে পারি। এবার যাচ্ছি নাম্বার 4-এ, বাই ইউজিং অ্যান অ্যাবসলিউট ফ্রেজ। এবার অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে আমরা কিভাবে জয়েন করব, এটা একটু বুঝতে হবে। অ্যাবসলিউট ফ্রেজ বা একে তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলেও চিনতে পারো। এই যে দ্য সান কথাটা আছে, এক্ষেত্রে এটা একটা নমিনেটিভ অ্যাবসলিউট। তারপরে যা দ্য লেসন আছে, এটা একটা নমিনেটিভ অ্যাবসলিউট। এবার কোন ক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করব সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? যে এক্ষেত্রে আমরা প্রথমে পার্টিসিপল দিয়ে যে করেছিলাম সেক্ষেত্রে কিন্তু দুটো সাবজেক্ট সেম ছিল,
তাই না? এই সাবজেক্ট এবং এই সাবজেক্টটা সেম ছিল, বা এই অবজেক্টটা এই সাবজেক্টকে ইন্ডিকেট করতো, সেটা কিন্তু আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করেছিলাম। কিন্তু এটা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট। কীভাবে আমরা বুঝবো যে এই নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করতে হবে? এখানে যে সাবজেক্টটা থাকবে এবং পরের সেন্টেন্সের সাবজেক্ট দুটো কিন্তু ডিফারেন্ট থাকবে, এই দুটো কিন্তু আলাদা সাবজেক্ট থাকবে। এবং প্রথম সেন্টেন্সটি একটা কজ দেখাবে, কারণ দেখাবে, এবং তারপরের সেন্টেন্সটা থাকবে সেই কারণের ফলাফল। তাহলে একটা হবে কজ এবং পরেরটা হবে এফেক্ট বা রেজাল্ট। তাহলে আর সেন্টেন্সটা কী হবে? আর সেন্টেন্সের সাবজেক্ট দুটো আলাদা হবে। সেক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে সেন্টেন্সটাকে আমরা জয়েন করতে পারবো, একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে কী নিয়ম আছে? আরেকটা এখানে আছে দ্য সান রোজ। এক্ষেত্রে আমরা এইভাবে করব, প্রথমে যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে আনবো, মানে এটা একটা নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে থাকলো। এরপরে আমাদের পার্টিসিপেল আনতে হবে। যেহেতু এখানে আমাদের রোজ আছে, মানে মেইন ভার্বটা ডিরেক্ট দেওয়া আছে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভিং আনবো। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্ট আনবো, তারপর পার্টিসিপেল আনবো, হ্যাভিং পার্টিসিপেল, যেহেতু এটা মেইন ভার্ব। তারপর আমাদের কি করতে হবে? এই যে এখানে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বের V3টাকে আনতে হবে। তাহলে রোজ কি হয়ে যাবে? হয়ে যাবে রাইজেন। দ্য সান হ্যাভিং রাইজেন, তারপর অবশ্যই কমা, তারপর বাকি পার্টটা যেমন আছে তেমনই লিখে দেবো। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, মানে রেজাল্টে যেটা আছে সেটা সেম যেভাবে আছে সেভাবেই পড়ে থাকবে, শুধু সামনের সেন্টেন্সটাকে আমরা এইভাবে পরিবর্তন করব। এবার পরের সেন্টেন্সে যাচ্ছি। দেখো এখানে কিন্তু এটা কজ ইফেক্ট ছিল, মানে সূর্য উঠলো, সাথে সাথে কি হলো? কুয়াশাটাও কেটে গেল। তার মানে কি? কুয়াশাটা কেটে যাওয়ার কারণটা কি? সূর্য উদয় হওয়া। তাহলে কি দুটো কজ এবং ইফেক্ট আমরা পেলাম। তার পরেরটাও দেখো সেম, দ্য লেসন ওয়াজ ওভার উই ওয়েন্ট হোম, মানে লেসনটা শেষ হয়ে গেল বলেই আমরা বাড়ি চলে গেলাম। কজ ইফেক্ট আছে, সাবজেক্ট প্রথমটা দ্য লেসন, পরের সাবজেক্ট উই, আলাদা আলাদা আছে, তার মানে আমরা এটা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করতে পারবো। তো কিভাবে করব? দ্য লেসনকে যে এইভাবেই রাখবো। তারপরে দেখো সেখানে মেইন ভার্ব ছিল তাই আমরা হ্যাভিং এনেছিলাম, কিন্তু এখানে বি ভার্ব আছে। এবার ওয়াজিং তো লিখতে পারি না আমরা পার্টিসিপেল করার সময়, সেটা তোমাদের আগেই বলেছিলাম। তো এটা একটা বি ভার্ব, তাহলে কি হয়ে যাবে? পার্টিসিপেল করার সময় আমাদের বিইং হয়ে যাবে। তাহলে যখন এটা অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা হ্যাভিং না দিয়ে বিইং দিব। দ্য লেসন বিইং, তাহলে ওভার, এবং তারপরে রেজাল্টের পার্টটা যেমন আছে তেমনই রেখে দিব, উই ওয়েন্ট হোম। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করব। এবার যাচ্ছি নাম্বার 5-এ। এই কয়েকটা দিয়েই কিন্তু আমরা দুটো বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। প্রত্যেকটা নিয়ম কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা এটার মানে এর পিডিএফটা চাও, পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো এবং লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। বাই ইউজিং নাউন অর আ ফ্রেজ ইন অ্যাপোজিশন, মানে নাউন বা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশনে কিন্তু আমরা জয়েন করতে পারি। এবার নাউন ইন অ্যাপোজিশন মানেটা কি? অ্যাপোজিশন মানে হচ্ছে পাশাপাশি অবস্থান, ঠিক আছে? এখানে একজন আছে, তার পাশে আরেকজনের অবস্থান, এটা হচ্ছে অ্যাপোজিশন। মানে নাউন ইন অ্যাপোজিশন মানে দুটো নাউনের পাশাপাশি অবস্থান, ঠিক আছে? এটা আমরা বুঝলাম। এবার এটার দ্বারা আমরা কিভাবে দুটো সেন্টেন্স বা দুইয়ের অধিক সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে পারি? দেখো কি আছে, অশোকা ওয়াজ কল্ড গ্রেট, ঠিক আছে? সম্রাট অশোক গ্রেট ছিল, তাকে গ্রেট বলা হতো, ঠিক আছে? অশোকা ওয়াজ কল্ড গ্রেট, হি ফরবেড দ্য ইউজ অফ মিট, এটা মিট হবে, মিট অ্যান্ড ওয়াইন ইন হিজ এম্পায়ার। এবার এটাকে আমরা কিভাবে একটা সিঙ্গেল সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবো? তাহলে আমরা কি করব? এই যে অশোকা কথাটা আছে, অশোকাটা আমরা লিখলাম, এটা একটা নাউন অবশ্যই। এবার দ্য গ্রেট কথাটাকে আমরা নাউন আকারে এর পাশেই রাখলাম, বাকি ওয়াজ কল্ড কথাটাকে আমরা তুলে দিলাম, ঠিক আছে? মানে এর যে কমপ্লিমেন্টটা ছিল সেই কমপ্লিমেন্টটাকে আমরা কমা আকারে লিখে দিলাম। মানে অশোক সম্পর্কে এখানে আরেকটা কী ইনফরমেশন ছিল? যে সে গ্রেট ছিল। তো আমরা এই নাউনটাকে রাখলাম এবং তার পাশে দ্য গ্রেট কথাটাকে লিখে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? পাশাপাশি অবস্থান হলো, তাই তো? এবার তারপর বাকি যে পার্টটা থাকবে সেই ভার্বের পার্টটাকে, তারপর কিন্তু এই সাবজেক্টটাকে লেখা যাবে না,
তারপর বাকি যে ভার্বের পার্টটা থাকবে সেটা আমরা পুরোটা তুলে দেব। ফরবিড দ্য ইউজ অফ মিট অ্যান্ড টু ওয়াইন ইন হিজ এম্পায়ার। তাহলে এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন করে আমরা সেন্টেন্সটাকে, তাহলে এখানে কমাটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে কমা দিয়ে আমরা কিন্তু কি করলাম, সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কিন্তু একটাই রাখলাম, মানে এর সম্পর্কেই অশোকা সম্পর্কে এই দ্য গ্রেট কথাটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এর সম্পর্কেই বললাম কমা দিয়ে। তাহলে দেখো একটাই সাবজেক্ট রয়ে গেল, একটাই ভার্ব রয়ে গেল, তাহলে একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল না। এবার যাচ্ছি পরের সেন্টেন্সে, আরেকটা এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল দিয়েছি যাতে সহজ হয় ব্যাপারটা বুঝতে। রাম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ দ্য সন অফ আ ল্যান্ডলর্ড। দেখো এটাকে আমরা কিভাবে অ্যাপোজিশনে করতে পারি, রাম লিখলাম, তারপরে আমরা ভার্ব দিতে পারবো না, দুটো ভার্ব যদি হয়ে যায় তাহলে দুটো ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। দুটো ফাইনাইট ভার্ব হওয়া মানে তো সেটা আর সিম্পল সেন্টেন্স থাকছে না, তাহলে আমাদের একটা ভার্ব আনতে হবে, একটা সাবজেক্ট একটা ভার্ব। তাহলে আমরা এইভাবে সেন্টেন্সটাকে তৈরি করব। রাম লিখলাম, তারপরে এই ইজটাকে উঠিয়ে দিলাম। এবার রাম সম্পর্কে কি এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, মাই ফ্রেন্ড, এটাকে কমা আকারে আমরা এখানে দিয়ে দিলাম, রাম মাই ফ্রেন্ড, তারপর এটাকে আমরা উঠিয়ে দিয়ে পুরো ভার্বটাকে এখানে তুলে দিলাম, ইজ দ্য সন অফ আ ল্যান্ডলর্ড। তাহলে এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। আর এটা এর মাধ্যমে আমরা কি করে দিলাম, দুটো সেন্টেন্সকে কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারলাম। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু তোমরা করতে পারো। তারপর কি আছে, বাই ইউজিং প্রেপোজিশন উইথ নাউন অর জেরান্ড। তো এই যে আমি, এটা হচ্ছে লাস্ট, এরকম মানে ছটা যে আমি রুল বললাম, এইভাবেই কিন্তু আমরা জয়েন করতে পারবো। এগুলো হচ্ছে বেসিক রুল। এখানে প্রত্যেকটাতে আমি দুটো সেন্টেন্স করে করিয়েছি, দুইয়ের অধিক সেন্টেন্সও কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায়, সেটা আমি করাবো, সেটা একটু অ্যাডভান্স লেভেলের। তো এগুলো হচ্ছে বেসিক রুল, সাধারণত পরীক্ষাতে এগুলো থেকে কোয়েশ্চেন আসে। তো কি আছে, বাই ইউজিং প্রেপোজিশন উইথ এ নাউন অর জেরান্ড। এবার প্রেপোজিশনের পর আমরা জেরান্ড বা নাউন বসিয়েও কিন্তু এটাকে মানে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করতে পারি। যেমন, ইউ শুড ফিনিশ দিস জব, দেন ইউ ক্যান গো হোম। ঠিক আছে, তোমার উচিত এই কাজটা কমপ্লিট করা, তারপর তুমি ঘরে যেতে পারো, এরকম আছে। তাহলে দেন ইউ ক্যান গো হোম, তাহলে এই কথাটার পরিবর্তে আমরা কিন্তু আফটার দিয়ে জয়েন করতে পারি, তাই না? পরে যেতে বলেছে, তাহলে আমরা এখানে কি বলেছে, প্রেপোজিশন উইথ এ নাউন অর জেরান্ড। প্রেপোজিশনের পর আমরা জেরান্ড ব্যবহার করেও করতে পারি। জেরান্ডটা কি, জেরান্ড হচ্ছে ভার্ব, তার ভার্ব প্লাস নাউন এই দুটো মিলে হচ্ছে জেরান্ড হয়। মানে V1 ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলেই জেরান্ড হয়ে যায়, আর প্রেপোজিশনের পর সবসময় জেরান্ডই বসে। তাহলে আমরা এখানে দেন আছে যেহেতু, তাহলে আমরা পরে কথাটা বলেছি, তো পরের জন্য আমরা সিম্পল একটা আফটার কথাটা আনতে পারি প্রেপোজিশন, তাই না? এবার আফটার দিলাম, তো তারপর আমরা জেরান্ড বসিয়ে দেব। আফটার, এখানে ইউ শুড ফিনিশ আছে, এই ভার্বটাকে আমরা এবার একটা নাউন করে দেব, মানে জেরান্ড করে দেব। আফটারের পর আমরা কি করে দেব, ফিনিশিং। এখানে কিন্তু অবশ্যই আফটার কথাটা আনতে হবে, শুধু ফিনিশিং দিস জব দেন ইউ ক্যান গো হোম দিলে কিন্তু ভুল হবে। এখানে কিন্তু অবশ্যই আমাদের আফটার কথাটা আনতে হবে, যেহেতু বলেছে তারপরে তুমি যেতে পারো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আফটার ফিনিশিং দিস জব ইউ ক্যান গো হোম, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে কি হয়ে গেল, এখানে জেরান্ড ব্যবহার করে আমরা এটাকে নন ফাইনাইট করলাম এবং সাবজেক্ট এবং ভার্বের একটা কম্বিনেশনে এনে আমরা এখানে একটাই ফাইনাইট ভার্ব রাখলাম, তার মানে কি সিম্পল সেন্টেন্স রয়ে গেল। এবার পরের সেন্টেন্সে কি আছে, হি ওয়ার্কড ভেরি হার্ড, হি ডিড নট স্লিপ। তাহলে দেখো এখানে কি আমরা আনসার করেছি, হি ওয়ার্কড ভেরি হার্ড উইদাউট এনি স্লিপ, তার মানে সে কিন্তু খুব কঠোর পরিশ্রম করে, হি ডিড নট স্লিপ, এবং সে কিন্তু ঘুমোয় না। তাহলে তার মানে কি, উইদাউট এই প্রেপোজিশনটা আনলে এটার মিনিং হয়ে যাচ্ছে হি ওয়ার্কড ভেরি হার্ড উইদাউট এনি স্লিপ। তাহলে এইভাবেও আমরা করতে পারছি। তো এই ছিল 6খানা নিয়ম, যেগুলোর দ্বারা আমরা 2 বা 2-এর অধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। এবার আমি এরপর তোমাদের এই যে বেসিক রুলটা শেখালাম, এর পরের ক্লাসে হবে কিছু এক্সারসাইজ। যদি তোমরা এগুলো বুঝে থাকো তাহলে সেই এক্সারসাইজে কিন্তু আনসারগুলো অবশ্যই করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।